নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন, বলছেন নজরুল ইসলাম খান। প্রার্থী ভাড়া করতে হইল, এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ, বলছেন রুমিন ফারহানা। জানাবো নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান, 21শে জানুয়ারির পর নামবেন নির্বাচনী প্রচারে। এবং সর্বশেষ জানাবো হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পি আওয়ামী লীগ আমলেই ছিলেন বেপরোয়া, পেটাতেন যাকে তাকে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কি জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন, বলছেন নজরুল ইসলাম খান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান বলেন, এই নির্বাচনে তারা বেশ বড় একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে এসেছিল। বৈঠকে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এর সদস্য বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটির সঙ্গে আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারা জানতে চেয়েছে বাংলাদেশে আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেই নির্বাচন বিএনপির ভূমিকা কেমন হবে। একই সঙ্গে নির্বাচন পরবর্তীকালে এই দেশের উন্নয়নের ব্যাপারে বিএনপির ভাবনা সম্পর্কেও জানতে চেয়েছে তারা। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আমরা যথাসময়ে নির্বাচন চাই এবং তা যেন শান্তিপূর্ণ হয়। দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তারা অপেক্ষা করছে। প্রার্থী ভাড়া করতে চাইলে এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ, বলছেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার। এমন তো না যে দলের প্রার্থী ছিল না, কিন্তু ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ, এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। তিনি আরো বলেন, আমি যদি কই হাসি হইল বাঘ, তাহলে কি হইব? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ, খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমাদের প্রাণ। নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান, 21শে জানুয়ারির পর নামবেন নির্বাচনী প্রচারে। দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, রাজনীতিবিদদের মধ্যে আসন্ন নির্বাচনে আসন সমঝোতার ভিত্তিতে বিএনপি সমর্থনে নিজ দলের প্রতীকে ভোট করা দলগুলোর নেতারাই মূলত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিজয় নিশ্চিতে তাদের জন্য বিএনপি ছেড়ে দেওয়া আসনে কোনো ব্যানারেই যাতে দলের নেতারা নির্বাচনের মাঠে না থাকেন সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানাচ্ছেন তারা। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমানকে সান্ত্বনা ও সমবেদনা জানাচ্ছেন জোট নেতারা। মনোনয়ন না পেয়ে অর্ধশতাধিক আসনে অভিমানী নেতারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনের মাঠে আবির্ভূত হয়েছেন। বিদ্রোহী হিসেবে বিবেচিত হওয়ায় এসব প্রার্থী দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধানের শীষ এবং জোট প্রার্থীদের বিজয় নিশ্চিতে বিদ্রোহী প্রার্থীরা যাতে নির্বাচন থেকে সরে যান, সেজন্য দ্রুততম সময়ে তাদের সঙ্গে বসতে পারেন তারেক রহমান। নির্বাচনী প্রচারও নামবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের পক্ষ থেকে এ সংক্রান্ত কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। বিভাগীয় শহরে জনসভার পাশাপাশি ঢাকার কয়েকটি আসনেও ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারে নামবেন তিনি। এর বাইরে ঢাকা 12 সহ জোট শরিকদের জন্য ছেড়ে দেওয়া আসনগুলোতে যেতে পারেন তারেক রহমান। তফসিল অনুযায়ী আগামী 21শে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচার শুরু হবে। জানা গেছে, প্রয়াত মায়ের মতো সিলেটে 2 সুফি সাধকের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে গত কয়েকদিনের সাক্ষাতের ধারাবাহিকতায় গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। সকালে বাম দলগুলো জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে 71কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, অবিশ্বাসী বা সংশয়বাদী সহ সবাইকে নিয়ে একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পরিকল্পনা তার আছে। বজলুর রশিদ ফিরোজ বলেন, তারেক রহমান একটা জিনিস বলেছেন যে আমি তো 25শে ডিসেম্বর দেশে ফেরার পরই বক্তব্যে বলেছি, 71-এ মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজে সেটা 90-এর গণতা অভ্যুত্থান এবং 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেগুলোকে ধরেই আমাদের অগ্রসর হতে হবে। ফিরোজ আরও জানান, বৈঠকে তারেক রহমান আরও বলেছেন, এখানে বিশ্বাসী থাকবে, অবিশ্বাসী থাকবে, সংশয়বাদী থাকবে, সবাইকে নিয়ে আমাদের এখানে চলতে হবে। একটি উদার গণতান্ত্রিক কল্যাণমূলক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের পরিকল্পনা আমাদের আছে। আমরা সেভাবে কাজ করতে চাই এবং অতীত থেকে আমরা শিক্ষা নিতে চাই। জনগণ আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দু, মানুষের যাতে সুবিধা হয়, সুবিধাগুলো যাতে উপভোগ করতে পারে, সেটা শুধু পরিকল্পনা না, সেটা ইমপ্লিমেন্টেশনের দিকেও আমরা যেতে চাই। তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন, আমাদের বিরোধী দল থাকবে, অপোজিশন থাকবে, আপনাদের সঙ্গে হয়তো অনেক বিষয় আমাদের মতপার্থক্য আছে, থাকবে, কিন্তু আবার দেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে সেগুলো আমরা নিশ্চয়ই বিনিময় করব। মাঝে মাঝে আপনাদের পরামর্শ থাকলে আমাদের দেবেন, যেটা গ্রহণ করা সেটা আমরা গ্রহণ করব। হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পি আওয়ামী লীগ আমলেই ছিলেন বেপরোয়া, পেটাতেন যাকে তাকে।
জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে ঢাকা মহানগর উত্তর যুবলীগের যা সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপিকে চিহ্নিত করেছেন মামলা তদন্ত সংস্থা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বাপি ও তার নির্দেশে হাদিকে গুলি করা ফয়সাল করিম মাদুর সহ 17 জনের নামে মামলার চার্জশিট তৈরি করা হয়েছে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনা চলছে কে এই বাপি। ওসমান হাদিকে ন্যাক্কারজনকভাবে হত্যার এই পরিকল্পনা বাপ্পি কেবল নিজেই করেছেন নাকি পেছনে আরো কোনো রাঘব বোয়াল জড়িত। বিশেষ করে শুটার ফয়সাল ও তার সহযোগী মোটরবাইক চালক আলমগীরকে যেভাবে ভারতে নির্বিঘ্নে পালিয়ে যেতে দেওয়া হয়েছে তাতে আরো কোনো চক্র বা গোষ্ঠীর ছায়া হিসেবে ভূমিকা রাখার সন্দেহ তৈরি হয়েছে। অবশ্য ডিবি বলছে হত্যাকাণ্ডে যদি আর কারো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে। ডিএমপির মিডিয়া সেন্টারে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট দাখিলের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, শরীফ ওসমান হাদি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অতীতের কর্মকাণ্ড নিয়ে তিনি সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখতেন। তার এসব বক্তব্যে ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তা করা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং 6 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ফলে আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্ত স্পষ্ট হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, অস্ত্র ও গুলির ফরেনসিক রিপোর্ট, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলায় কোনো তথ্য প্রমাণ বা কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। তার ভাষ্যে 17 আসামির মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জন পলাতক রয়েছে। পলাতকরা হলেন হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল আলমগীরকে পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিপস নাল ও ফয়সালের বোন জেসমিন। বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি বাপ্পি পিটিয়েছিলেন যাকে তাকে তাইজুল ইসলাম চৌধুরী। বাপ্পি ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি আওয়ামী লীগ আমলেই ছিলেন বেপরোয়া। তার বিরুদ্ধে বিস্ফোরক সহ বিভিন্ন মামলা ছিল তখনই। এছাড়া এইচএসসির 7টি নারী সহ যাকে তাকে পেটানো ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। সূত্রমতে জীবনের শুরুতে বাপ্পি ছিলেন লেগুনা স্ট্যান্ডের লাইন্সম্যান, পরে দায়িত্ব পালন করেন চাঁদা আদায়কারীরা। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের কয়েক বছরের মাথায় রাজনীতির ছায়ায় নাটকীয়ভাবে বদলে যায় তার জীবনের গতিপথ। এর বছর দশকের মধ্যে আলিশান বাড়ি, একাধিক তৈরি পোশাক কারখানা, বিলাসবহুল গাড়ি, নামে বেনামে অন্তত 20টি প্লট ও ফ্ল্যাট, নিজস্ব জমিতে গড়ে তোলা মার্কেট, সব মিলিয়ে গড়ে তোলেন বিপুল সম্পদের সাম্রাজ্য। সরকারি ও বেসরকারি জমি দখল, পরিবহন খাতে চাঁদাবাজি এবং গার্মেন্টস ব্যবসায়ীদের জিম্মি করে ঝুট ব্যবসার মাধ্যমে একসময় রাস্তায় গড়ানো বাপ্পি রাজা বনে যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।